শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জুলফিকার আলী। আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব ধারাবাহিক পর্ব 4 অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে বাধ্যতামূলক অধ্যায়টি রয়েছে ক বিভাগে, সেই ক বিভাগের প্রশ্নটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমার যে উদ্দীপকটি পূর্বে দেওয়া ছিল, আমি ইতিপূর্বে ধারাবাহিকভাবে 3টি পর্ব শেষ করেছি। চতুর্থ পর্বে আমি দেখিয়ে দেব আর্থিক অবস্থার বিবরণী আংশিক কিছু অংশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণী কী দিয়ে তৈরি হয় এটি আগে জানব। আর্থিক অবস্থার বিবরণী তৈরি হয় 4 প্রকারের সম্পদ এবং 3 প্রকারের দায় দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এই দায়গুলো আমি 5ম নাম্বার ধারাবাহিক পর্বে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ পর্বের যে ধারাবাহিক আলোচনা সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণের আংশিক অর্থাৎ সম্পদটি আমি মোট সম্পদ দেখিয়ে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মোট সম্পদ তৈরি করার জন্য আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে ধারাবাহিকভাবে 4টি সম্পদ আমরা দেখতে পাচ্ছি। 1 নং সম্পদ স্থায়ী সম্পদ, 2 নং সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ, 3 নং সম্পদ চলতি সম্পদ, 4 নং সম্পদ অলিক সম্পদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 4টি সম্পদ আমি ধারাবাহিকভাবে উল্লেখ করলাম। এখন আমাদের উদ্দীপক থেকে আমি বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে ইজারা সম্পদ অর্থাৎ যেহেতু আমাদের 1 নম্বর হেডলাইনটি বা 1 নম্বর ধাপটি স্থায়ী সম্পদ, তাহলে আমি এই উদ্দীপক থেকে শুধু স্থায়ী সম্পদ সংশ্লিষ্ট শব্দগুলো খুঁজতে থাকব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি উপর থেকে ধারাবাহিকভাবে খুঁজে আমি এই ইজারা সম্পত্তি নামক একটি স্থায়ী সম্পদ পেয়েছি, যার পরিমাণ 60,000 টাকা। এবং এখানে 5 বছর আরেকটি ইঙ্গিত দেওয়া রয়েছে। এই ইঙ্গিত বা লুকায়িত সমন্বয় থাকার কারণে আমরা আরেকটি সমন্বয় জাবেদা করেছি, ইজারা সম্পত্তির অবলোকন ডেবিট। এই ইজারা সম্পত্তির অবলোকন একটি পরিচালন ব্যয় এবং ইজারা সম্পত্তি ক্রেডিট অর্থাৎ এই ইজারা সম্পত্তি হ্রাস পেয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকে আমরা ইজারা সম্পত্তি পেয়েছি 60,000 টাকা এবং সমন্বয় জাবেদায় আমরা ইজারা সম্পত্তি পেয়েছি ক্রেডিটে 12,000 টাকা, অর্থাৎ 2টি ইজারা সম্পত্তি পেয়েছি। একটি ইজারা সম্পত্তি ডেবিটে রয়েছে, আরেকটি ইজারা সম্পত্তি ক্রেডিটে রয়েছে। এই কারণে আমরা ইজারা সম্পত্তি থেকে আরেকটা ইজারা সম্পত্তি যে হ্রাস পেয়েছে অর্থাৎ ক্রেডিটে থাকলে কিন্তু স্থায়ী সম্পদ হ্রাস পায়, তাহলে বিয়োগ চিহ্ন ব্যবহার করেছি। তাহলে কেন আমরা অবলোকন লিখলাম? এটি একটি বিপরীত শব্দ, অর্থাৎ অবলোকন হওয়ার কারণেই আমার ইজারা সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে। এই কারণে আমরা মাইনাস অবলোকন লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, মূলত কিন্তু ইজারা সম্পত্তির কাজ হয়েছে, অর্থাৎ ইজারা সম্পত্তি 60,000 টাকা মাইনাস এই ইজারা সম্পত্তি 12,000 টাকা হ্রাস পেয়েছে। এই কারণে আমরা ইজারা সম্পত্তি 12,000 টাকা বিয়োগ করলাম। তাহলে ফলাফল কত? 48,000 টাকা আমরা দ্বিতীয় কলামে বসিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্থায়ী সম্পদ আরও একটু খোঁজার চেষ্টা করব। আমি উপর থেকে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি আমাদের আর একটি স্থায়ী সম্পদ রয়েছে আসবাবপত্র। তবে শিক্ষার্থী বন্ধুরা, আসবাবপত্র সংক্রান্ত বা আসবাবপত্র সংশ্লিষ্ট আর কোনো শব্দ নেই। এই কারণে আমরা আসবাবপত্র শব্দটি সরাসরি দ্বিতীয় কলামে বসিয়ে দিলাম, কারণ আসবাবপত্র সংশ্লিষ্ট কোনো শব্দ আর নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমন্বয় এবং উদ্দীপকের সবগুলো শব্দ পর্যবেক্ষণ করে স্থায়ী সম্পদে মাত্র 3টি শব্দই পেয়েছি। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের স্থায়ী সম্পদের সবগুলো শব্দের কাজ শেষ। তাহলে আমরা স্থায়ী সম্পদের ফলাফল শেষ কলামে বসাবো 48,000 টাকা আর 2 লক্ষ টাকা, অর্থাৎ 2,48,000 টাকা। যখন প্রথম ধাপ শেষ, তাহলে কিন্তু অটোমেটিকলি শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে আসতে পারি। তাহলে দ্বিতীয় ধাপের নাম হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংক্রান্ত শব্দ আমরা সমন্বয়ে অথবা উদ্দীপকের মাঝে খোঁজার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুঁজে পেলাম 10% সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা। এই 10% সঞ্চয়পত্র অবশ্যই আমরা চিনে রাখবো যে
এই 10% সঞ্চয়পত্র একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই কারণে আমরা সরাসরি এই সঞ্চয়পত্র 10% সঞ্চয়পত্র সরাসরি আমরা তৃতীয় কলামে বসিয়ে দিলাম, কারণ এই সঞ্চয়পত্র সংক্রান্ত বা সঞ্চয়পত্র সংশ্লিষ্ট আর কোনো শব্দ নেই। অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগে এই একটি মাত্র শব্দ আমরা খুঁজে পেয়েছি, এই কারণে সরাসরি আমরা তৃতীয় কলামে বসিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু দ্বিতীয় কলাম শেষ, তাহলে আমরা তৃতীয় কলামে অবস্থান করতে পারি। তাহলে তৃতীয় কলামের নাম হচ্ছে চলতি সম্পদ। আমরা উদ্দীপক এবং সমন্বয়ে চলতি সম্পদ সংক্রান্ত অথবা চলতি সম্পদ সংশ্লিষ্ট যে শব্দ, সেই শব্দগুলো কিন্তু আমরা খুঁজে বের করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার একটু পর্যবেক্ষণ করব বা ধারাবাহিকভাবে খুঁজে দেখব। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে খুঁজে দেখলাম, এই সমন্বয়ে বকেয়া অথবা অনাদায়ী সঞ্চয়পত্রের সুদ নামক একটি শব্দ রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, সঞ্চয়পত্র হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই সঞ্চয়পত্রের সুদ অন্যান্য আয়, কিন্তু এই সঞ্চয়পত্রের সুদ যে অন্যান্য আয় তা যদি বকেয়া থাকে বা অনাদায়ী থাকে, তখন কিন্তু সেটি চলতি সম্পদ হয়ে যায়। তবে শিক্ষার্থী বন্ধুরা, সঞ্চয়পত্রের সুদ অন্যান্য আয়, কিন্তু এই সঞ্চয়পত্রের সুদ অনাদায়ী বা বকেয়া থাকার কারণে এটি কিন্তু চলতি সম্পদ হয়েছে। তাহলে আমরা চলতি সম্পদে অনাদায়ী সঞ্চয়পত্রের সুদ 10,000 টাকা বসিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদ্দীপক বা প্রশ্নে আর চলতি সম্পদ না পাওয়ার কারণে আমরা সমন্বয়ের মধ্যে খুঁজব যে সমন্বয় জাবেদার মধ্যে চলতি সম্পদ নামক কোনো শব্দ আছে কিনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম অগ্রিম মজুরি। অর্থাৎ কোনো খরচ যদি অগ্রিম থাকে তাহলে সেটি কিন্তু চলতি সম্পদ হয়। তাহলে মজুরি একটি খরচ বা ব্যয়, ব্যয়ের পূর্বে কি রয়েছে? অগ্রিম রয়েছে। তাহলে ব্যয়ের পূর্বে অগ্রিম থাকলে কি হয়? চলতি সম্পদ হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অগ্রিম মজুরি নামক 6,000 টাকা আমরা চলতি সম্পদে বসিয়ে দিলাম। আমরা ধারাবাহিকভাবে খুঁজে দেখলাম চলতি সম্পদে আসার মতো আর কোনো শব্দ নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলতি সম্পদের হিসাবটা শেষ করে আমরা তৃতীয় কলামে বসিয়ে দিলাম 16,000 টাকা। যেহেতু চলতি সম্পদে আর কোনো শব্দ বসবে না, তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারি। পরবর্তী ধাপের নাম হচ্ছে অলীক সম্পদ। অর্থাৎ সম্পদের চতুর্থ নাম্বার সিরিয়াল হচ্ছে অলীক সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপক এবং সমন্বয় জাবেদার মধ্যে আমাদের খুঁজে দেখতে হবে অলীক সম্পদ নামক কোনো শব্দ রয়েছে কিনা। তাহলে আমি আবার ধারাবাহিকভাবে খুঁজে দেখলাম যে আমাদের উদ্দীপকে অলীক সম্পদ নামে কোনো শব্দ নেই। সমন্বয় জাবেদার মধ্যে আমি এখন খুঁজে দেখব। সমন্বয় জাবেদার মধ্যে খুঁজে পেলাম বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ বিজ্ঞাপনের পূর্বে যদি বিলম্বিত থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেটি অলীক সম্পদ। তাহলে আমরা বিলম্বিত বিজ্ঞাপন পেয়েছি 20,000 টাকা। তাহলে অলীক সম্পদে এই বিলম্বিত বিজ্ঞাপন শেষ কলামে বসিয়ে দিলাম, কারণ বিলম্বিত বিজ্ঞাপন ব্যতীত অলীক সম্পদে আসার মতো আর কোনো শব্দ আজকের উদ্দীপকে বা সমন্বয় জাবেদার মধ্যে নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের চতুর্থ নাম্বার সম্পদের কাজও শেষ, তাহলে আমরা সব সম্পদ এখন যোগ করব। তাহলে তৃতীয় কলামে আমরা পেয়েছি 2,48,000 টাকা স্থায়ী সম্পদ, 1 লক্ষ টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, 16,000 টাকা চলতি সম্পদ, 20,000 টাকা অলীক সম্পদ। অর্থাৎ 4টি সম্পদের যোগফল 3,84,000 টাকা। এই 3,84,000 টাকার নাম মোট সম্পদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই আর্থিক অবস্থার বিবরণী জানার জন্য কিন্তু আমাদের মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ জানতে হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী কি দিয়ে তৈরি হয়? 4 প্রকারের সম্পদ এবং 3 প্রকারের দায় দিয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 প্রকারের সম্পদ চিনতে পারলাম এবং পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পর্বে আমি 5 নং পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আর্থিক অবস্থার বিবরণীর আংশিক অংশ অর্থাৎ মোট সম্পদ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।